সামনে ইন্টার ফাইনাল পরীক্ষা, তাই মিঠি পড়তে বসেছে। হঠাৎ ফোন ভাইব্রেট করতেই দেখলো তার সৎ বড় মামা কল করেছেন। শেহজাদের সামনে মিঠিকে ফোন করে মতিউর রহমান বললেন, মিঠি, শেহজাদ আসবে। কোথায়? তোমার বাসায়। কেন? কেন মানে তোমার সাথে থাকবে। স্বামী স্ত্রীর সাথে কেন থাকবে? স্বামী স্ত্রীর সাথে কেন থাকবে? সামনে আমার পরীক্ষা, আপাতত আমি একা থাকতে চাই, পড়াশোনায় ফোকাস করতে চাই। ফাইজলামি করো মেয়ে। রেগে গেলেন মতিউর রহমান। নীরব রইল মিঠি। বিয়ে শাদী হইছে, এখন কিসের এত পড়াশোনা? মেয়ে মানুষের এত পড়াশোনা করা ঠিক না, তোমার মতো বেয়াদব হয়ে যায়। আচমকা কল কেটে দিল মিঠি। মিঠি জানে তার সৎ মা এবং মামারা চাই সে যেন পড়াশোনা না করে, আর তাই তো তার আপন মামা তাকে এখানে রাখে, নয়তো এতদিন তার পড়াশোনা চাঁদে উঠত। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। হঠাৎ মিঠির অস্বস্তি হতে শুরু করলো। শেহজাদ তার সাথে থাকবে ভাবতে পারেনি। মিঠি কেমন থমকালো। তুমি দাঁড়াইয়া আসো কেন? যাও। বউকে ছেড়ে দূরে থাকা ঠিক না, আর বিয়ের পর বউকে একা রাখাও ঠিক না। পরে শবনমের মতো করবে, আর মিঠি ছোট মেয়ে, পরে মন অন্যদিকে চলে যাবে। এই বয়সটাই এখন খারাপ, যুগটাও খারাপ। এখন থেকে মিঠিকে তোমার কন্ট্রোলে রাখবা। মেয়েটা অনেক ঘাড়তেরা, ফাজিল, বেয়াদব। ফাজলামি করলে শাসন কইরা সোজা বানাইয়া ফেলবা। কিছু বলল না শেহজাদ, মৌন রইল। মতিউর রহমান সম্পর্কে তার ধারণা ছিল এবং হয়েছেও, তবে মিঠিকে এইভাবে বলায় খারাপ লাগলো। যতই হোক মিঠি এখন তার স্ত্রী, স্ত্রীকে বলা আর তাকে বলা একই সমান। এছাড়াও বিব্রতবোধ করছে শেহজাদ, এই ভেবে যে মিঠি কি ভাববে, মিঠির আচরণ কেমন হবে। একটা সিএনজি ডাক দিলেন মতিউর রহমান। যাও, উঠে পড়ো। শেহজাদ উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। প্রায় ঘণ্টাখানেক পর মিঠির বাসার সামনে এসে থামল। সিএনজি থেকে বেরুলো শেহজাদ। দেখল মিঠি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে, পাশে একটা মেয়ে সম্ভবত। মিঠি নিচে নেমে গেল। মলিন মুখে শেহজাদের সামনে এসে দাঁড়ালো। মিঠির দিকে তাকাতেই চোখ নামিয়ে ফেলল শেহজাদ। গম্ভীর হয়ে রইল সে। চলুন। পিছু পিছু গেল শেহজাদ। সোজা নিজের বেডরুমে নিয়ে গেল। অফিস থেকে ফিরেছেন? হ্যাঁ। শার্ট খুলে ফ্রেশ হয়ে নিন। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো শেহজাদ। টাওয়াল এগিয়ে দিল মিঠি। মুখ মুছতেই খুব সুন্দর মেলি স্মেল এসে নাকে লাগলো। নিশ্চয় মিঠির শরীরের। কি মিষ্টি ঘ্রাণ! কেন যেন শেহজাদের নাক ডোবাতে মন চাইল। মিঠির আড়ালে মুখ মোছার ভান করে টাওয়ালের মধ্যে নাক মুখ ডুবিয়ে টাওয়াল থেকে ঘ্রাণ টেনে নিল। হঠাৎ চোখ পড়ল মিঠির দিকে। মিঠি তার দিকে তাকিয়ে রয়েছে। থতমত খেল শেহজাদ। মিঠি বোধহয় টের পেয়েছে, তবে মুখটা কেমন মলিন আর শুকনো, চিন্তিতও দেখাচ্ছে। সে আশায় মিঠি কি খুশি হয়নি? জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। শেহজাদের নিজেরও অস্বস্তি হচ্ছে। ভাবেইনি যে এসে পড়বে। আসলেই তোমার মামাই পাঠিয়েছে, ফ্রেশ হতেও পারেনি। সমস্যা নেই। ব্যালকনিতে টাওয়াল মেলে দিয়ে এলো। ডিনার করবেন? চলুন। আমি করে এসেছি। সেটা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অস্বস্তি লাগছে শেহজাদের। কই আসুন। ডাইনিংয়ে নিয়ে গেল শেহজাদকে। মৃদু হেসে অনন্যা সালাম নিল শেহজাদ। সেটা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অস্থির লাগছে শেহজাদের। কই আসুন। ডাইনিংয়ে নিয়ে গেল শেহজাদকে। মৃদু হেসে অনন্যা সালাম নিল শেহজাদ। চেয়ার টেনে দিয়ে বলল, বসুন দুলাভাই, আমরা একসাথে ডিনার করব। মৃদু হাসল শেহজাদ। আমি মিঠির বয়ফ্রেন্ড,
সরি, আমি মিঠির বেস্ট ফ্রেন্ড অনন্যা। ওহ, আমি মিঠির পাশের ফ্ল্যাটে থাকি, ওটা আমাদের, আর রাতে মিঠির সাথে একসাথে থাকি। ওহ, তবে বেশিরভাগ একসাথেই থাকা হয় আমাদের। এখন তো আপনি এসে গেছেন, আমাকে আর লাগবে না, আজ থেকে আমার ছুটি। মুচকি হাসলো শেহজাদ। ভারী মিষ্টি মেয়ে অনন্যা। মিষ্টি সার্ভ করতে লাগলো। মিঠি সার্ভ করতে লাগলো। আমি চিংড়ি খাই না মিঠি, অ্যালার্জি আছে। বেগুন ইলিশে অ্যালার্জি নেই, চিংড়িতে আছে। হ্যাঁ, ওই একটু। আজ একটু খেলে কিছু হবে না। শেহজাদের পাতে বড় বড় দুটো গলদা চিংড়ি ফ্রাই তুলে দিল। শেহজাদ আর কিছু বলল না, মিঠির মন রাখার জন্য খাওয়ার চেষ্টা করলো। মিঠি, তুমি চিংড়ি পছন্দ করতে? খুবই। বলনি যে? আপনি সেদিন বাজার করার সময় কিনেছেন তো, যা ফ্রাই করলেন নিজে না খেয়ে সব আমাকেই খাওয়ালেন। মৃদু হাসল শেহজাদ। অনন্যা তাকিয়ে রইল শেহজাদের মুখের দিকে। পরক্ষণেই অবাক হয়ে ভাবল, এরা তো তলে তলে সংসারও করছে দেখছি, পছন্দের চিংড়িও খাইয়েছে। বাপরে কি প্রেম! নিজেকে সামলে বলল, আপনাদের নাকি লাভ ম্যারেজ দুলাভাই? ঠোঁট চেপে ধরল মিঠি। কে বলেছে? আর কে আপনার সুন্দরী বউটা? লাজুক হাসল মিঠি। হ্যাঁ, মিঠি বলেছিল, কিন্তু বিশ্বাস করিনি, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। ভালো করেছো। মিঠি আজ কি বলেছে জানেন দুলাভাই? কি বলেছে? চোখ পাকালো মিঠি। শেহজাদের দৃষ্টি এড়ায়নি তা। আরে বলতে দে না। কি বলেছে মিঠি? বলেছে আপনি নাকি মিটিমিটি তারার আলোর মতো সুন্দর, তবে মানুষ একটু কালো আর কি। খাবার অসম্পূর্ণ করে উঠে গেল মিঠি। দ্রুত রুমে চলে গেল। আহ, এখন না বললেই তো হতো, মেয়েটাকে বিব্রতবোধ করালে। ছোট মানুষ, না বুঝেই হয়তো বলেছে। আপনার কাছে মিঠিকে ছোট লাগে? সবার কাছে বড় হলেও আমার কাছে ছোট। মুগ্ধ হলো অনন্যা। কি একটা আবেশ এই মানুষটার মধ্যে, ভেবে পায় না অনন্যা। তবে সাংঘাতিক একটা চৌম্বকীয় আকর্ষণ রয়েছে। পিছন থেকে মিঠিকে বার কয়েক ডাকল শেহজাদ। মিঠি এলো না। ফাজিল মেয়ে, অনন্যার খবর পরে করবে। এই সব বলার কি ছিল? মনে মনে বকতে লাগলো। মিঠি বলল, আপনারা নাকি একজন আরেকজনকে দেখে প্রেমে পড়ে গেলেন, তারপর নাকি সোজা বিয়ে করে ফেললেন। মিঠি বলেছে? আরে হ্যাঁ। অবিশ্বাস্য নয়নে তাকালো শেহজাদ। মিথ্যা বলছি নাকি? এটা কি সত্যি দুলাভাই? মিঠি যখন বলেছে তখন মিথ্যে হলেও সত্যি। খাওয়া শেষ করলো দুজনে। মিঠির জন্য খাবার বেড়ে নিল শেহজাদ। মিঠির জন্য দুলাভাই? খায়নি তো মেয়েটা। রাতে উপোস করলে অসুস্থ হয়ে পড়বে, এমনিতেই অসুস্থ। মুগ্ধ হলো অনন্যা। বিয়ের সপ্তাহ না পেরোতেই বউয়ের জন্য কত চিন্তা, কত আদর, কত ভাবনা। বিচক্ষণ অনন্যা এইটুকু বুঝতে পারল, মানুষটা আর যাই হোক খুবই লাভিং, কেয়ারিং, এবং এই মানুষটার মধ্যে বিশেষ কোনো একটা বিশেষত্ব রয়েছে, যার ফলে মুগ্ধ না হয়ে পারা যায় না। আনমনেই মিষ্টি হাসলো। এমন একটা মানুষ তো সবাই ডিজার্ভ করে। সেও শেহজাদের শীতল আচরণে কেন যেন অনন্যার ভালো লেগে গেল। অনন্যা বুঝতে পারল, এজন্যই বোধহয় মিঠি প্রেমে পড়েছে মানুষটার। নয়তো এই মেয়ে যে অহংকারী, দাম্ভিক, কারোর সাথে মেশে না, আর ছেলেদের তো পাত্তাই দেয় না। যে মেজাজ, ছেলেরা নিজেরাই দূরে থাকে ওর থেকে, কখন না ইট মেরে অ্যাটাক করে দেয় সেই ভয়ে। মেয়েটার আবার দৌড়ানোর, ছোড়াছুড়ির যা অভ্যাস। মিঠি খুব লাকি দুলাভাই। কিভাবে বুঝলে? দেখেই বোঝা যাচ্ছে। মিঠিকে খুব আদর যত্নে আর মায়া করেন, এজন্যই বোধ করি মিঠি আপনার প্রেমে পড়েছে।
শেহজাদ কিছু বলল না, খাবার নিয়ে রুমে চলে এলো। মিঠি পড়তে বসেছে। একটা চেয়ার টেনে শেহজাদ বসলো। মিঠির লজ্জা এবং অস্বস্তি দুটোই লাগছে। মিঠি, হা করো, আমার খিদে নেই। হা করো। হা করতে খাবারের লোকমা মুখে পড়ে দিল। বাম হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, লজ্জা পাওয়ার কি হলো মিঠি? আমি বুঝতে পেরেছি তুমি আমাদের বিষয়টা হ্যান্ডেল করার জন্য এমনটা বলেছ। আসলে যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে এটা কখনো কাউকে বলার মতো অবকাশ রাখে না। লজ্জাজনক একটা ঘটনা, তাই আমি কিছু মনে করিনি। আমি তোমায় বুঝতে পেরেছি মিঠি। সো বি নর্মাল। স্বাভাবিক হলো মিঠি। মৃদু হাসলো শেহজাদ। মিঠি, তুমি খুব ভালো মেয়ে, তবে একটু রাগী। বউরা একটু রাগী যেদি না হলে আমার ভালো লাগে না। চট করে শেহজাদের চোখে চোখ রাখলো মিঠি। চোখে হাসলো শেহজাদ। শবনম ওর রাগী ছিল? ওর কথা কেন আসলো বলুন না। না, ও মিক্সড। ও, একটা কথা বলি। কোনো ব্যাপার নিয়ে তুমি কোনো চিন্তা করো না মিঠি, তোমার ডিস্টার্ব হবে না। আমি আশেপাশে একটা বাসা দেখে শীঘ্রই উঠে পড়ব। তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, আর তোমার মামারা কেউ জানবে না। মন দিয়ে পড়াশোনা করো। আমি সব সময় তোমার সাথে আছি, টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর সবটা সময় স্বাভাবিক থেকো। সমস্যা হলে সংকুচিত ফিল না করে আমাকে বলবে, কেমন? আর ডোন্ট ওয়ারি। নীরব রইল মিঠি। দূর থেকে অনন্যা দেখল শেহজাদ খুব সুন্দর করে ভাত মাখিয়ে শান্ত এবং স্নেহময়ী কণ্ঠে কথা বলতে বলতে মিঠিকে খাওয়াচ্ছে। মিঠিও কেমন বাধ্য মেয়ের মতো খাচ্ছে। কোনো জোর জবরদস্তি কিংবা ধমক দেওয়া লাগছে না। দুজনকে দেখলেই যে কারোর মনে হবে আন্ডারস্ট্যান্ডিংটা বহুদিন বহু বছরের আর ভীষণ দারুণ। হঠাৎ মিঠির এত পরিবর্তন দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারল না অনন্যা। একটা কালো ভুঁড়িওয়ালা কেমন গোবেচারা টাইপের মানুষের কাছে মিঠিকে এইভাবে নীরবে সেই ইচ্ছায় আত্মসমর্পণ করাই কি জাদু করেছে ওই কৃষ্ণবর্ণের মানুষটা, ভাবতে লাগলো অনন্যা। তবে দৃশ্যটা দেখতেই অনন্যার কেন যেন খুব ভালো, মধুময় এবং প্রেমময়ী লাগলো। সাথে মুগ্ধও হলো। কালো বলে মানুষটাকে মনের মধ্যে হীনমন্যতা দেখালেও অনন্যার ধারণা বদলে গেল এক নিমিষেই। বুঝতে পারল গায়ের রং দিয়ে কখনো কারো সৌন্দর্য বিবেচনা করতে নেই। আসল সৌন্দর্য তো মনে, চরিত্রে আর ব্যবহারে, আখলাকে। মিঠি ঠিক বলেছে, মানুষটা চাঁদের মতো নয়, মিটিমিটি ঝিকিমিকি তারার আলোর মতো সুন্দর, উজ্জ্বল। কারণ মানুষটা কখনো তার আচরণে, কখনো ব্যবহারে, কখনো যত্নে, কখনো বা মায়ায়, মমতায়, আদর, স্নেহ আর ভালোবাসায় বুঝিয়ে দেয় সে কতটা সুন্দর, অমায়িক, সাবলীল আর পরিচ্ছন্ন। তারা যেমন ঝিকিমিকি আলো ছড়ায়, মানুষটাও তার নিজস্ব আচার আচরণে মুগ্ধতা ছড়ায়। খাওয়া শেষে মিঠি কিছুক্ষণ পড়াশোনা করলো। শেহজাদ বসে রইল। খুব ক্লান্ত লাগছে তার, একটু রেস্ট করার প্রয়োজন, কিন্তু বলতে পারছে না। হঠাৎ চোখ পড়তেই বলল, আপনি ঘুমিয়ে পড়ুন। কোথায় ঘুমাবো? ভনিতা করার কি আছে, এখানেই ঘুমাবেন। আমরা তো আর সিনেমার নায়ক নায়িকা নই যে কেউ সোফায়, কেউ ফ্লোরে কিংবা কেউ বেডে ঘুমাবো। তোমার সমস্যা হবে না, আপনি ঘুমান, আমি একটু পরে ঘুমাবো, অনেক পড়া জমেছে। বিছানা ঝেড়ে গুছিয়ে বালিশ ঠিক করে দিল। ঘুমান। থ্যাংক ইউ। শেহজাদ শুয়ে পড়ল। মিঠি আরও কিছুক্ষণ পড়াশোনা করলো। শেহজাদ ঘুমিয়ে পড়েছে। নাক ডাকছে কেমন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বোধ হয়। নিজের বালিশটা আস্তে করে শেহজাদের মাথার নিচে দিল। নড়েচড়ে ঘুমিয়ে গেল শেহজাদ। মিষ্টি উঠে দাঁড়ালো, পাশের রুম থেকে একটা বালিশ নিয়ে এলো। সপ্তাহের 4 দিন তার বাবা এখানে এসে থাকে, তাই এই বাসায় দুটো খাট আছে। অনন্যা খেয়ে দিয়ে তাদের ফ্ল্যাটে চলে গেছে। শেহজাদের পাশে শুয়ে পড়ল।
কিছুক্ষণ তাকিয়ে রইল মানুষটার দিকে। অজান্তেই চোখ দুটো টইটুম্বুর হয়ে উঠল। মনের গভীরে জমে থাকা দুঃখ চুপিসারে কেঁদে উঠল রাতের নির্জনে। শেহজাদকে মানতে পারছে না সে, কিছুতেই না। এমন জীবন সত্যিই চায়নি। বিলাসবহুল না হলেও শান্তিতে থাকা যায় এমন একটা সাধারণ লাইফ চেয়েছিল। তবুও কাকতালীয় কিংবা ঐশ্বরিকভাবে হোক এই মানুষের সাথে জড়িয়ে গেল। তার মামিরা তাকে অনেক বুঝিয়েছে, ফোন করেও বুঝিয়েছে, কিন্তু মিঠি এখনও মানুষটাকে মানতে পারছে না। হাসি খুশি দেখায় ঠিক, কিন্তু তার ভেতরটা ছাই হয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। হয়তো কেউ সেটা টের পায় না, টের পায় তার হাসি হাসি মুখ। চোখের জল মুছে শুয়ে পড়ল। বালিশটা ভিজে টইটুম্বুর হয়ে গেল চোখের জলে। অনেক রাত হলেও মিঠির ঘুম এলো না। ভীষণ মাথা ব্যথা উঠল, চোখে ঝাপসা দেখল, তবুও দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। আজান হতে ঘুম ভেঙে গেল শেহজাদের। হঠাৎ শুনতে পেল মিঠি কাঁদছে। তড়াক করে উঠল শেহজাদের বুকটা। আচমকা মিঠিকে টেনে আনলো। প্রতিক্রিয়া করল না মিঠি। মিঠি, তুমি কাঁদছো? অস্থির হলো শেহজাদ। প্রতিউত্তর করল না মিঠি। কেন কাঁদছো? নীরব রইল। মিঠি, কথা বলো। কিছুই বলল না। নিজের বুকের ওপর মিঠির মাথা রাখল। সিল্কি চুলগুলোর মধ্যে হাতের আঙুল ডুবিয়ে মাথায় বোলাতে লাগলো। মাথা ব্যথা করছে? এবারও নীরব রইল। বাবা মায়ের কথা মনে পড়ছে? কোনো প্রতিক্রিয়াই করল না, বরং হিচকি উঠল এক পর্যায়ে। নরম গলায় বলল, আমি জানি তুমি আমাকে পছন্দ করছো না, এটা স্বাভাবিক। আমি মন খারাপ করি না। আমি কালো, বয়স্ক, ডিভোর্সি। অনেক সমস্যা আমার মধ্যে। আমি জানি তুমি বেটার কাউকে ডিজার্ভ করো, বলতে দ্বিধা নেই। এত কাহিনী, এত নাটকীয়তা করে আমার জীবনে কেন এলেন? অন্য কারো জীবনে যেতে পারলেন না? কেন যেন খুব খারাপ লাগলো শেহজাদের। আচ্ছা, সে যদি সুন্দর হতো তাহলে মিঠি কি কখনো এমন কথা বলতে পারতো? গায়ের রঙই আসল, তার মানে মন কিছুই না। আর সে তো ইচ্ছে করে ডিভোর্সি হয়নি, সে তো ইচ্ছে করে কালো হয়ে জন্ম নেয়নি। প্রিয় মানুষটার সমস্যা জানার পরেও লুকিয়ে রেখেছিল তার সাথে আজীবন সংসার করবে বলে। অথচ সেই লুকানো কথাই আজ কাল হয়ে দাঁড়িয়েছে তার। শবনমকে সে সত্যি ভালোবাসে এবং ভালোবেসেছিল মন প্রাণ উজাড় করে। এখন তাকে ভোলার চেষ্টা করছে মিঠিকে আঁকড়ে ধরে, কিন্তু মিঠিও তাকে এলোমেলো করে দিবে বোধহয়। চুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তোমার সাথে অন্যায় হয়েছে মিঠি, প্লিজ ফরগিভ মি। আমার জীবন থেকে চলে যান। আপনার জন্য আমার সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার সব আনন্দ, হাসি খুশি আপনি কেড়ে নিলেন। আমার সব স্বপ্ন আপনি তছনছ করে দিয়েছেন। শ্বাস আটকে এলো শেহজাদের। চুপ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়তে লাগলো চোখের কোণ বেয়ে। সত্যিই বলেছি মিঠি। এত দেরি করে কেন এলেন শেহজাদ? জানি না। কেন? তুমি কেন দেরি করে এলে? জানি না। তো আমি কিভাবে জানবো? জীবনের ছোট্ট একটা ভুল সমস্ত কিছু ওলটপালট করে দিল। কেন আমি বাবার বাসায় বেড়াতে গেলাম, আর কেন মায়ের সাথে জিদ করে ছাদে গেলাম? আমিও কেন ওই বেঈমান মানুষটাকে স্মরণ করে বৃষ্টিবিলাস করতে গেলাম? তাহলে তোমার সাথে না হতো দেখা, আর না নিত জীবন বদলে যাওয়ার নতুন বিষাক্ত মোড়ের সূচনা। আমি আপনাকে ঘৃণা করি শেহজাদ, চরম ঘৃণা। আমার বুকে মাথা রেখে? চট করে উঠে বসল মিঠি। তাচ্ছিল্য হাসল শেহজাদ। হ্যাঁ, সৎ সাহস থাকতে হয়। তাহলে মাথা তুলে ফেললে কেন? আবার রাখো। রাখবো না। আচ্ছা, তাহলে কম্প্রোমাইজ করে আজীবন থেকে গিয়ে সৎ সাহসের পরিচয় দাও।
শেহজাদকে হতভম্ব করে আচমকা গলা চেপে ধরল মিঠি। প্রতিক্রিয়া করল না শেহজাদ, কারণ পূর্ব থেকেই মিঠি অ্যাগ্রেসিভ আচরণ করছে। অনেক মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে হয় এবং অনেক ছেলেকে তার প্রিয় মানুষ হারাতে হয় শুধুমাত্র ফ্যামিলির দিকে তাকিয়ে। আর এটাই এই জগৎ সংসারের নিয়ম। মানিয়ে নাও, ভালোবাসবো তোমায়, অনেক মায়া করব, অনেক অনেক ভালোবাসবো, শবনমের চাইতেও বেশি ভালোবাসবো, মায়া করব। আর যদি না থাকো তাহলে এখনই বিদায় নাও আমার জীবন থেকে। মায়া বাড়িয়ে আমাকে কষ্ট দিও না, ভেঙে চুরে ভঙ্গুর এই আমাকে আর এলোমেলো করে দিও না। এমনিতেই আমি এলোমেলো হয়ে আছি, আর করো না প্লিজ। আমি ক্লান্ত, এই নাটক দেখতে দেখতে আমি সত্যিই ক্লান্ত। একটু স্বস্তি দাও, আর না হয় এখনই মুক্তি দাও। এখন জোর করতে ইচ্ছে করে না, জোর করতে করতে আমি বড্ড ক্লান্ত। ভাগ্যে যদি থাকো তবে আমারই হবে, কপালে যদি না থাকো চলে যাবে। যাবো তো, আপনাকে মুক্তি দিয়ে যাব, যাবার কথাই ছিল। আফসোস নেই, থাকবেও না। তুমি হারিয়ে যাবে সেটা আমি জানতাম। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় ফুরালে সবাইকে হারিয়ে যেতে হয়। শুধু তাই নয়, আমি আমার জন্য কান্না করা মানুষটাকেও হারিয়ে যেতে দেখেছি। সেখানে দুদিনের তুমি তো কিছুই না। আফসোস করবেন, খুব আফসোস করবেন। শবনমের জন্য 1 সপ্তাহ শোক পালন করেছেন, আমার জন্য আজীবন করবেন, আর সেই ব্যবস্থাই করব। অনেক মায়া লাগাবো, ক্ষত বিক্ষত করে দেব আপনাকে একদম। চুপ করে শেহজাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কেমন এক দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলো। মায়া হলো না মিঠির। একবার বুকের ওপর উঠে আরও জোরে গলা চেপে ধরল। এমন আফসোস করবেন যে ভুলতে পারবেন না আমাকে, একদম না। আমি ভুলতে দেব না আপনাকে, তবুও ভুলতে দেব না, একদমই না। আমি মিঠি, শবনম নই। শ্বাস আটকে রইল শেহজাদ। প্রতিশোধপরায়ণ হয়ে উঠল প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছ কেন? ঘৃণা করি আপনাকে। এবার আমার বুকে উঠে নেমে গেল মিঠি। তাচ্ছিল্য হাসল শেহজাদ। তার বুকে মাথা রেখে তার বুকে উঠে তাকে ঘৃণা করার কথা বলছে। কি অবলেলায়! আহ জীবন! হ্যাঁ, কথায় আছে না, আপন জনরাই আগে পিঠে ছুরি ঢুকায়, তেমনই। কথাটা ভাবতেই আচমকা দৌড়ে গিয়ে টেবিল থেকে একটা ফল কাটার ছুরি এনে শেহজাদের বুকে ঢুকিয়ে দিতে আর্তনাদ করে উঠল অমনি। ধরে ফেলল শেহজাদ। ছুরির আগা চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল খানিকটা। মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করল সাদা রঙের স্যান্ডো গেঞ্জি। এ তুমি কি করলে মিঠি? অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করল শেহজাদ। আপনাকে মেরে জেলে যাব। শেহজাদ বিশ্বাস করতে পারছে না মিঠি এমনটা করতে পারে। ব্যথাতুর মুখে কাতর নয়নে তাকিয়ে রইল মিঠির দিকে। ছুরি ছাড়ানোর চেষ্টা করতেই শেহজাদের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। ছেড়ে দিতেই, গলার মধ্যে পোঁচ দিতেই চামড়া কেটে গেল। আর একটুর জন্য হয়তো শ্বাসনালী কাটা যায়নি। স্তব্ধ হয়ে গেল শেহজাদ। মিঠি এমনটা করতে পারে শেহজাদের বিশ্বাসই হচ্ছে না। গলা থেকে রক্ত বেরোতেই শেহজাদের কি হলো কে জানে। নিজের সর্বশক্তি প্রয়োগ করে আচমকা কষিয়ে পরপর 3টা থাপ্পড় মারল মিঠিকে। এত জোরে মারল যে মিঠি ফ্লোরে আছড়ে পড়ে কপালে ব্যথা পেল। রিয়্যাক্ট করতে ভুলে গেল মিঠি। চোখ বন্ধ করে মিঠি ফ্লোরে ওভাবেই পড়ে রইল। রক্তে মাখো মাখো হয়ে গেল শেহজাদের শরীর। তার বিশ্বাসই হচ্ছে না হাঁটুর বয়সী একটা মেয়ে এত দুঃসাহস করতে পারে। শবনমের সাথে 5 বছরের সংসার ছিল, কখনো এমন হাতাহাতি কিংবা মারামারির পর্যায়ে যায়নি। শবনম গোপনে পরক্রিয়ায় লিপ্ত ছিল, শেহজাদ বুঝতে পেরেছিল, কিন্তু
তবুও শবনমের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। 5 বছর যেমন স্বাভাবিক ছিল তেমনই ছিল। যাওয়ার সময় শুধু ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দিয়েছে এটাই। কিন্তু মিঠি তার জীবনটা ওষ্ঠাগত করে ফেলেছে 1 সপ্তাহ না পেরোতেই। ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু সে ভুল ছিল। অনর্গল রক্ত পড়তেই আছে। শেহজাদ উঠে ড্রেসিং টেবিলের মধ্যে স্যাভলন, কটন আর গজ দেখতে পেল। সেটা দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করলো, নিজেকে ধাতস্থ করলো। হুঁশ ফিরতেই মিঠির দিকে তাকালো। মিঠিকে একই রকম পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। মিঠির পাশে বসলো, গাল চাপড়ে বলল, মিঠি, এই মিঠি, ওঠো দেখি। রেসপন্স করল না মিঠি। ঘাবড়ে গেল শেহজাদ। তার ভারী হাতের থাপ্পড় খেয়ে সেন্স হারিয়েছে। খারাপ লাগলো শেহজাদের। জীবনে ফার্স্ট কোনো নারীর গায়ে হাত তুলেছে সে, কিন্তু মেয়েটাও যা ইচ্ছে তাই সাইকোর মতো আচরণ করছিল। এত মায়া, মমতা, আদর, স্নেহ, ভালোবাসার পরেও এইভাবে এর প্রতিদান মেয়েটা দিবে ভাবতে পারেনি, কিংবা মেয়েটার মধ্যে পরিবর্তনও হয়নি একটুও। এমন তো ছোট নয় যেই মেয়ে স্বামীর আদর, সোহাগ, ভালোবাসা সব বুঝে, সে কিভাবে ছোট হয়? একটা সাবালিকা মেয়ে কিভাবে ছোট হয়? দ্রুত ওয়াশরুম থেকে পানি এনে চোখে মুখে ছিটালো। কিছুক্ষণ পর পিটপিট করে তাকালো। শেহজাদকে দেখতেই আবারও অ্যাগ্রেসিভ হয়ে উঠল। সামলানোর চেষ্টা করলো, কিছুতেই মিঠি শান্ত হলো না। শেহজাদ বুঝতে পারে যখন নারীদের ভালোবাসার প্রয়োজন হয় আর যখন বলতে পারে না, তখন নারীরা এমন অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তাই যে কোনো ধরনের ভুলভাল কাজ করে ফেলে। আচমকা উঁচু হয়ে ফের গলা চেপে ধরল। শেহজাদ শান্ত ভঙ্গিতে বলল, মিঠি প্লিজ শান্ত হও, মাথা ঠান্ডা করো। আপনি আমার গায়ে হাত তুলেছেন। তুমি খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠেছ। মাথা ঠিক ছিল না। আই এম সরি। কিসের সরি? তুমি যা করেছ তা জল্লাদও করতে ভয় পাবে। তোমাকে জল্লাদ বললেও জল্লাদের অসম্মান হবে। কি করেছ আমাকে দেখো। আরও জোরে গলা চেপে ধরল। আচমকা পাজা কোলে তুলে বেড়ে শোয়ালো। ততক্ষণে চারদিকে ভোরের আলো ফুটে গেছে। কিছুতেই মিঠি শান্ত হচ্ছে না। উপায়ন্তর না পেয়ে শেহজাদের বুকের সাথে মিশিয়ে নিল। কানের পাশে মুখ নিয়ে বলল, সরি। এবার শান্ত হও মিঠি, ভেরি সরি। কিন্তু সে শুনল না। কে শোনে কার কথা? এবার কথা না শুনলে সত্যি আরও 10টা থাপ্পড় মেরে পটল তুলতে পাঠিয়ে দেব উপরে। চেনো আমাকে? ফাজিল মেয়ে। সবসময় চুপ করে থাকি বলে ভেবো না সারা জীবন চুপ করে থাকবো। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। অনেক সহ্য করেছি তোমাকে। নেহাতি ছোট বলে আমাকে মানুষ বলে মনে হয় না তোমার? ডিসগাস্টিং। আমার একটাই সমস্যা, আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি। আমার বিবেক আমার কাছে অনেক দামি, আর বারবার তুমি সেই দুর্বলতাটাই নিচ্ছ। দুর্বলতারই সুযোগ নিচ্ছ। এত আর কত সহ্য করা যায়? সব কিছুর একটা লিমিট আছে। লেবু বেশি চটকালে যেমন তেতো হয়, তেমনি ধৈর্যের ক্রস করলেও মানুষ অমানুষে রূপান্তরিত হয়। আর সেখানে তো আমি সাধারণ এক মানুষ। ফনা তোলা সাপের মতো ফোঁস করছে মিঠি। মেয়েটার সাংঘাতিক একটা সাইকো, অদ্ভুত আচরণ। নিজেকে সামলে নিল শেহজাদ। মাথা ঠান্ডা করল। নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু খেলো। আস্তে করে বলল, মিঠি কাছে আসবে, আদর নিবে। শেহজাদের বুকের উপর শুয়ে রইল মিঠি, দু চোখ বন্ধ, তবে চোখের কোনা বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ছে। রক্তাক্ত বুকটা চোখের জলে ভেসে নোনা পানির ছোঁয়ায় জ্বলছে। তা পরোয়া না করে বরং মিঠির সিল্কি ঝরঝরে চুলগুলোর ভাঁজে আঙুল ডুবিয়ে চালনা করতে লাগলো শেহজাদ। মলিন গলায় বলল, জানো মিঠি, স্বামী হচ্ছে এমন একজন মানুষ যার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও
তার প্রাধান্য ইসলামের জন্মদাতা বাবারও আগে। একমাত্র তিনি এমন একজন মানুষ যার কাছে সব কিছু শেয়ার করা যায়, যার কাছে কোনো গোপনীয়তার প্রয়োজন নেই। সর্বপ্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক এসেছে, তারপর বাকি সব। স্বামী যতটা আপন, আবার স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক ততটাই নাজুক, ঠুনকো। রাগে হোক কিংবা হাসি ঠাট্টায় ৩ তালাকেই সম্পর্কের শেষ মুহূর্তেই হালাল থেকে হারামে পরিণত হয়ে যায়। অথচ রক্তের সম্পর্কে যত যাই হোক, কখনো সম্পর্ক হারাম হয় না। সম্পর্কের আগে এক্স শব্দটা যোগ হয় না। বাবা খারাপ হোক কিংবা মা, তারা সারা জীবন বাবা মাই থাকে, পর হয়ে যায় না। পর হয় শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক। এই মহৎ সম্পর্কের যত্ন নিতে হয় সবচেয়ে বেশি। একটু ভুলে রাগের মাথায় যেন সম্পর্ক শেষ না হয়ে যায়। সম্পর্কের যত্ন নিতে হয়। যাকে ছাড়া ভালো থাকতে পারা যায় না, তাকে রাগের মাথায় পর করে দিতে নেই। রাগ চলে গেলেও স্বামী কিংবা স্ত্রী একবার হারাম হয়ে গেলে সহজেই তাকে হালাল করা সম্ভব না। এই একটা সম্পর্কে যদি সম্পর্কটা টিকে যায়, তবে মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনকে ছেড়ে যায় না, পাশে থাকে যায় সারা জীবন। সন্তান যতই আদরের হোক, তারা ঠিকই একসময় নিজেদের সংসারে ব্যস্ত হয়ে যায়। সব সন্তান বাবা মায়ের পাশে তাদের বৃদ্ধ বয়সে থাকতে পারে না। থেকে যায় স্বামী স্ত্রী, ওই দুইজন মানুষই একে অপরের পাশাপাশি। একটা বিষয় খেয়াল করো, যাকে বেশি ভালোবাসবে তার অল্প আঘাতে কষ্টও পাবে বেশি। তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কটা যতটা আপন ততটাই ঠুনকো। পার্থক্যটা হচ্ছে দুজনার মধ্যকার বোঝাপড়ার আর ধৈর্য সহ্যের। এগুলো যাদের বেশি, তাদের সম্পর্ক ততটাই মজবুত। কম হলেই ভেঙে যায় আফসোস। আরও একটা কিছু কথা কি জানো? আকাশের চাঁদ তো কেবল একটাই হয়, যে রাতের অমানিসার অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট। তেমনিভাবে একটি পুরুষের জীবনে একটি চক্ষু শীতলকারী নারী অর্থাৎ একজন স্ত্রী যথেষ্ট। একটি অগোছালো পুরুষের জীবনকে গোছানোর জন্য সে নারীর অবদানই যথেষ্ট। নারী একটি পুরুষের জীবনকে গোছাতে শেখায়, সাজাতে শেখায়, পড়তে শেখায়, আবার ধ্বংস করতেও শেখায়। নারী চাইলে সব সম্ভব। আরও শেখায় কিভাবে জীবনের সফলতা ও গন্তব্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায়। নারী পুরুষকে জান্নাতের দিকে অগ্রগামী করতে শেখায়। জানো, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো দুনিয়াটাই সম্পদ, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো পরেজগার স্ত্রী। সহিহ মুসলিম 3716। মেয়েদের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জীবনসঙ্গী হিসেবে একজন আল্লাহভীরু বিশ্বস্ত পুরুষের স্ত্রী হওয়া। ছেলেদের ক্ষেত্রেও নেককার, চক্ষু শীতলকারী আল্লাহভীরু স্ত্রী পাওয়াটা সফলতা। মিঠি, তোমাকে আঁকড়ে ধরে আমি অতীতের সব ভুলে যেতে চাই। দয়া করে তুমিও ভুলে যাও না প্লিজ। রোজ নিয়ম করে আমাকে একটুখানি দুঃখ দিও। দুঃখের উপকরণ হিসাবে তোমার হৃদয় দিও। তোমার হৃদয় পেয়ে আমি সেই দুঃখগুলো ভুলে যাব। জানো মিঠি, ভাঙা মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। তুমি বরং জিদ করে আমাকে ভালোবাসো। আমার ভাঙা মনটা ছুঁয়ে দাও। আমার একটা লক্ষ্মী বউ হও। তোমাকে ভালোবেসে এবং তুমি আমায় ভালোবেসে আমরা দুজন দুজনাতে খুব সুখী হতে চাই। তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। তোমাকে আমার স্বপ্নসারথি বানাতে চাই। তোমাকে নিয়ে খুব বড় নয়, ছোট্ট একটা সুন্দর শান্তিপূর্ণ টোনাটুনির সংসার সাজাতে চাই। হয়তো বিলাসবহুল জীবন দিতে পারবো না, তবে সুখে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। একসাথে আজীবন ভালোবেসে ভালো থাকতে চাই, একসাথে বৃদ্ধ হতে চাই। আমি চাই তুমি আমার ভালো স্ত্রী হও, আমার চক্ষু শীতলকারিণী হও, আমার ভাঙা হৃদয়ের জোড়া লাগিয়ে সেই হৃদয়ে হৃদয়হরণী হও।
আমার হৃদয়েশ্বরী হও, আর আমি দোয়া করি তুমি খুব ভালো মেয়ে হয়ে যাও, বউ হও, ভালো এবং উত্তম জীবনসঙ্গী হও। আপনার প্রতি ঘৃণা আসে শুধু। কিভাবে এত কিছুর আশা করছেন? ঘৃণা মিশ্রিত এবং ক্রোধেতেও পূর্ণ হয়ে বলল মিঠি। তুমি যথেষ্ট বড় হয়েছো মিঠি, ছোট না। তোমাকে আদর করে ছোট বলি ঠিক, কিন্তু অতটাও ছোট তুমি এখন আর নও। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি বলছেন আমি বোঝার চেষ্টা করতাম। আচ্ছা বেশ, আপনার মতো এত খুঁতওয়ালা একজন মানুষকে কিভাবে চাপিয়ে দিল? শোনো, পৃথিবীর নিয়মটাই হলো চাপিয়ে দেওয়া। প্রতিটি মানুষের উপর সেই জন্ম থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। লেখাপড়া থেকে শুরু করে প্রতিটি কাজ চাপিয়ে দেওয়া হয়। অন্যের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোকেও চাপিয়ে দেওয়া হয়, লক্ষ্যকে চাপিয়ে দেওয়া হয়। অপছন্দের একজন মানুষকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসাবে চাপিয়ে দেওয়া হয়। তো কি হয়েছে? মানুষ কি মানিয়ে নিচ্ছে না? সব মানলাম, সব বুঝলাম, কিন্তু দুইটা জিনিস আমি মানতে পারছি না। আমাকে ঠকানো হলো। বুক ভারী হয়ে এলো শেহজাদের। আমি সব সময় চাইতাম প্রিয় মানুষটা আমার জীবনে দেরিতে আসুক, এতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু যেন সঠিক সময়ে সঠিক মানুষটাই আসে। কিন্তু একই চাইলাম আর একই হলো। যেখানে আমি নিজের পছন্দের সামান্য একটা ড্রেস, লিপস্টিক, শাড়ি, জামা, জুতা কিংবা কসমেটিক অথবা বেড পর্যন্ত কারোর সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার খুব খারাপ লাগে বলে, আমার একান্ত নিজস্ব বলে, সেখানে নিজের স্বামীকে কিভাবে অন্যের সাথে শেয়ার করব আমি? ঠোঁট চেপে চোখ বুজে রইল শেহজাদ। মিঠির দুঃখ ঠিক কোন জায়গায় শেহজাদ বুঝতে পারে। হতাশ শ্বাস ফেলল, কিন্তু কিছু করার নেই। কিভাবে আর কারোর সাথে তাকে মেনে নেব, যেখানে পুরো মানুষটাকে নিজের মানুষ বলে সেই বুঝ জ্ঞান হওয়ার পর থেকে স্বপ্ন দেখতাম একান্ত আমার মনে করে নিজের মানুষটাকে সবার মাঝে ভাগ করব। এতটা উদার তো আমি কখনোই হতে পারবো না, আর না ছিলাম আর না হব। সারা জীবন স্বপ্ন দেখেছিলাম যে আমার, সে একান্তই আমার। নিজের ব্যক্তিগত প্রিয় মানুষকে অন্য কারোর সাথে সহ্য হয় না, সে আর তো অনেক দূরের কথা, কিন্তু আমার সেই ব্যক্তিগত মানুষ আমার কাছে আসার পূর্বেই শেয়ার হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। আমি বিনা অন্য কাউকে ভালোবেসেছে, আদর সোহাগ সব করেছে, বারবার গোপন অভিসারে লিপ্ত হয়েছে, ভালোবাসি বলেছে, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেয়েছে। এ আমি কিভাবে মানি? গোপনে দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। তোমার কষ্টটা আমি উপলব্ধি করতে পেরেছি মিঠি, প্লিজ কষ্ট না পেয়ে একটু মানিয়ে নাও। আমি তো বলেছি আমি তোমারই দ্বিগুণ ভালোবাসবো, মায়া করব। সুযোগ দাও প্লিজ, ছেড়ে যেও না। একবার এলোমেলো হতে গিয়েও আমি তোমায় পেয়ে নিজেকে গুছিয়ে নিয়েছি, এবার ছেড়ে গেলে সত্যি আমি এলোমেলো হয়ে যাব। তোমার সাথে আজীবন থাকার প্রতিশ্রুতি আমাকে নতুন করে বাঁচতে শেখাবে। আপনি যখন আমাকে স্পর্শ করেন তখন আমার ঘৃণা হয়, কারণ সেম আমার পূর্বেও আপনি কাউকে এমন স্পর্শ করেছেন, আদর যত্ন সব করেছেন। এসব আমার চোখের কেন ভেসে উঠলে নিজেকে এসব আমার চোখের কোণে ভেসে উঠলে নিজেকে সামলে রাখতে পারি না। আমি খুব সুন্দর কিংবা রাজপুত্রের মতো জীবনসঙ্গী চাইনি, চেয়েছি আমি তার প্রথম এবং শেষ প্রিয়জন হতে। আপনার প্রথম স্ত্রীকে আমি মানতে পারছি না, আমার খুব হিংসা হয় তাকে। সে আমার ব্যক্তিগত মানুষটাকে ইউজ করেছে আমার কাছে আসার পূর্বেই। সে এখন আমার লাইফে নেই, আর এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ছিল মিঠি। সে আমার সব কেড়ে নিয়েছে, আমার সব কিছুতেই ভাগ বসিয়েছে। আমি তাকে ঘৃণা করি। মিঠি, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, একটা কথা বলি শোনো। আমাদের নবীও কিন্তু বহুবিবাহ করেছেন, ওনার স্ত্রীরা কিন্তু মিলেমিশেই থাকতো। এতগুলো বিয়ের পরও কারোর কোনো অভিযোগ ছিল না। সেখানে আমরা তো সাধারণ ইনসান।
দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল টুপ করে। বেশ মানলাম, কিন্তু আপনি তো আমাকে মাতৃত্বের স্বাদ দিতে পারবেন না। পৃথিবীর প্রতিটি নারী চায় মা হতে, সেখান থেকেও আমি কি বঞ্চিত হব? সব অভিযোগ বাদ দিলাম, সব মেনে নিলাম, কিন্তু এটা কিভাবে মানব? মানুষ কি বেবি অ্যাডপ্ট করে না? যার ইচ্ছে সে করুক, আমি কারো বাচ্চা পালন করতে পারবো না। সমস্যাটা আমার না হলে তো ঠিকই বেবি অ্যাডপ্ট করতে চাইতে, তখন নিজেকে আর দোষ দিতে না। এখন আমার সমস্যা বলে এত কাহিনী করছো। আসলে নারীরা খুব স্বার্থপর এই দুইটা জায়গায়। হ্যাঁ, স্বামী আর সন্তানের প্রতি। শোনো, জীবনে কি পেলাম আর কি পেলাম না সে হিসেব করে জীবন চলে না। জীবনে সব সময় পাওয়ার হিসেবটা করতে হয়, তাহলে না পাওয়ার আক্ষেপ মুছে যায়। এই যে আমাদের একটা আশ্রয় আছে, থাকার মতো একটা জায়গা আছে, মাথা গোঁজার ঠাঁই আছে, ফ্রিজ ভর্তি খাবার আছে, 3 বেলা মাছ মাংস ডাল কিংবা সবজি খেতে পারছি, গায়ে পোশাক আছে, আমরা সুস্থ সবলভাবে বেঁচে আছি। তার জন্যই সবসময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এটা নেই সেটা নেই, এটা পাইনি ওটা পাইনি, আরও কত অভিযোগ, কত আফসোস। অথচ একবার পাওয়ার হিসেবটা করে দেখো, দেখবে তুমি না চাইতেও সৃষ্টিকর্তা তোমাকে কত কিছু দিয়েছে, অন্যদের চেয়ে তোমাকে কত ভালো অবস্থানে রেখেছে। বিলাসবহুল লাইফ লিড করেছো, অর্থাৎ নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শেখো। না পাওয়ার আক্ষেপ ছেড়ে দিয়ে যা পেয়েছো তা নিয়েই আনন্দ করে বাঁচতে শেখো। জীবনটা তো খুব ছোট মিঠি, তাই এত কিছু না ভেবে, এত চিন্তা না করে জীবনটাকে উপভোগ করো। জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে মূল্য দাও, সময়গুলোকে গুরুত্ব দাও, দেখবে জীবন আসলেই সুন্দর, মনোরম। আর শোনো, জীবন মানুষকে কখনো কখনো এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে আর বোঝাবে তুমি এটাও সহ্য করতে পারবে। পরিস্থিতিতে পড়লে মানুষ সবই পারতেই হয়। তোমার পরিবার আমাকে সেদিন এত অপমান, অপদস্থ, অসম্মান, অবহেলা, শুধু তাই নয়, তোমার জন্য আমাকে চরিত্রহীনের মিথ্যা অপবাদ দিয়েছে। এত কিছু করার পরেও আমি তোমার মতো অ্যাগ্রেসিভ হয়ে উঠিনি, তোমার সাথে খারাপ আচরণ করিনি, কিন্তু তুমি আমায় এই পর্যন্ত কি কি করেছো না করেছো সব জানো। আমার শরীরের এমন কোনো অঙ্গ বাকি নেই তুমি দাগ না লাগিয়েছো। অসম্মান তো তোমার মামা থেকে শুরু করে তুমি পর্যন্ত করেছো, ইভেন করছোও। অভিযোগ অনুযোগ ছাড়াই নীরবে সব মাথা পেতে নিয়েছি। জোর করে 30 লাখ টাকা দেনমোহর জোর করে 50 লাখ টাকা দেনমোহর করিয়েছে, যেটা আমার সাধ্যের বাইরে, তাও মেনে নিয়েছি। তারপরেও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার দেখায়নি, অথচ এখানে আমার রাগ দেখানোর কথা, কারণ তোমার পরিবার আমার সম্মানহানি করেছে আর তুমি মানসিক এবং শারীরিক টর্চার করছো। শোনো, রাগ অভিমান সেটা সবারই হয়, অশ্রু সবারই ঝরে, কান্না পেলে সবাই কাঁদে, হৃদয়ে ক্ষত সবার হয়, বিশ্বাসে আঘাত সবারই লাগে। মানুষ তো আর পাথর নয়। সে বললে তো অনেক কথা, তাই বলবো, আমি যেমন তোমার এবং তোমার মুখের দিকে তাকিয়ে সব হজম করেছি, তেমনি তুমিও সব হজম করে মানিয়ে নাও। মেনে নিতে কষ্ট হলেও মেনে নাও, এবং নিতে হবে তোমায়, ঠিক আমার মতো, আর কিছু করার নেই। একসময় ঘুমিয়ে পড়ল মিঠি, বেশ কিছুক্ষণ বুকে রেখে ঠিক করে শুয়ে উঠে গেল শেহজাদ। দ্রুত শাওয়ার নিল, তার সারা শরীর জ্বলে অঙ্গার হয়ে যাচ্ছে। কি ডাকাত মেয়ে, একটুও বুক কাঁপল না এমন জঘন্য কাজ করতে। কখন না জানি খুন করে দেয়, এই মেয়ের বিশ্বাস নেই, এর দ্বারা সব সম্ভব। দ্রুত নামাজ সেরে মিঠির মঙ্গল কামনা করে দোয়া করল যাতে মেয়েটার সুমতি হয়। হঠাৎ কলিং বেল বেজে উঠল।
মিঠির কাঁচা ঘুম ভেঙে গেল, দেখলো শেহজাদ দাঁড়িয়ে আছে। কিছু না বলে উঠে নিজেই ডোর খুলতেই বয়সে ঢুকলো। ঘর ঝাড়ু দিয়ে নাস্তা বানাতে বলে মিঠি শাওয়ার নিতে চলে গেল। মিঠির রুম ঝাড়ু দিতে এসে শেহজাদকে দেখলো বুয়া। তবে কেমন যেন লাগলো। দ্রুত কাজ সেরে কিচেনে চলে গেল। ততক্ষণে শাওয়ার নিয়ে মিঠি বেরোয়। ভেজা চুলগুলো না মুছে হাত পায়ে ক্রিম লোশন মাখতে লাগলো। ভেজা চুলগুলো মুছো, ঠান্ডা লাগবে। গুরুত্ব দিল না মিঠি। টাওয়াল নিয়ে শেহজাদ নিজেই চুলগুলো মুছতে লাগলো। বারণ করলো না মিঠি, সরিয়েও দিল না। হঠাৎ বাসায় ঢুকলো অনন্যা। ডোর ভেজানোই ছিল। মিঠির রুমে উকি দিতেই দেখলো শেহজাদ চুল মুছে দিচ্ছে। অনন্যা হাঁ করে তাকিয়ে রইল। অনন্যাকে দেখতেই বিব্রত বোধ করল শেহজাদ। রুম থেকে বেরিয়ে যায় মিঠি। শেহজাদ ওয়াশরুমে হাত ধুতে গিয়ে দেখলো ফ্লোরে জামা কাপড় ফেলে রেখেছে মিঠি ধোয়নি। সে নিজেই সাবান মেখে জামা কাপড় ধুতে লাগলো। মিঠি এদিকে আসতেই দেখলো শেহজাদ ওয়াশরুমে তার জামা কাপড় ধুচ্ছে। আপনি ধুচ্ছেন কেন? ফেলে রেখেছ কেন? রহিমা খালা ধুয়ে দিবে, রাখুন। নিজেরটা নিজেরই ধোয়া উচিত। কথা বাড়ালো না মিঠি। অনন্যা এদিকে আসতেই দেখলো শেহজাদ ব্যালকনির দড়িতে মিঠির জামাকাপড় মেলে দিচ্ছে। মিঠির অন্তর্বাস নিজের টি শার্টের নিচে শুকাতে দিয়েছে। মনে মনে বলেই ফেললো, কি ভালোবাসা! তোর জামা কাপড় ধুয়েছে। হ্যাঁ, কি কপাল রে তোর মিঠি। চল টেবিলে যাই। শোন, আমি বুয়ার সাহায্যে বাসা থেকে সেমাই, পায়েস, জর্দা, কেক আর পুডিং করে এনেছি। কেন? নতুন দুলাভাইয়ের জন্য। ওহ! হঠাৎ মুখটা মলিন হয়ে গেল মিঠির। অনন্যা কত কিছু করে এনেছে, আর সে কি করেছে? কিছুই না, বরং সারা রাতভর মানুষটার সাথে মারপিট করেছে। ঠোঁট কামড়ে ধরল। রহিমা খালা নাস্তা বানিয়ে সব টেবিলে সাজিয়ে দিলেন। শেহজাদ একটা টি শার্ট পরে রেডি হলো। কোথায় যাচ্ছেন? যুদ্ধ করতে যান, কিন্তু কোনো মেয়ের দিকে তাকানোর প্রয়োজন নেই। যুদ্ধ শেষ হলে তাড়াতাড়ি ফিরে আসবেন। বেরিয়ে গেল শেহজাদ। ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনল। কিছুক্ষণ পর ফিরে এলো। দুলাভাই কোথায় গেলেন? একটু বাইরে প্রয়োজন ছিল। আচমকা শেহজাদের হাত ধরে বলল, ওহ আসুন, ব্রেকফাস্ট করবেন, আপনার জন্যই ওয়েট করছি। অনন্যা এইভাবে হাত ধরায় শেহজাদ কেমন অস্বস্তি হলো। ব্যাপারটা মিঠির চোখে পড়ল। শেহজাদ বসতেই চট করে অনন্যা শেহজাদের পাশের চেয়ারে বসে পড়ল। গম্ভীর হলো শেহজাদ। বিচক্ষণ মানুষ সে। অনন্যার মতিগতি ঠিক সুবিধার বলে মনে হচ্ছে না। স্থির রইল। অনন্যা বাসা থেকে আনা পায়েস, সেমাই, জর্দা, পুডিং এক করে সব শেহজাদকে সার্ভ করতে লাগলো। মিঠির কেমন লেগে উঠল। তার থেকেও শেহজাদের প্রতি অনন্যার আগ্রহ বেশি বলে মনে হচ্ছে। কিছু বলতে নিয়েও মিঠি চুপ হয়ে যায়। অনন্যা তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু অনন্যার একটু বেশিই আধিপত্যতা মিঠির ভালো লাগলো না। দুলাভাই প্লিজ ট্রাই করুন। সকালবেলায় এইসব কেন? হাত কচলে লাজুক মুখে অনন্যা বলল, আমি এই ফার্স্ট করেছি। দুলাভাই প্লিজ ট্রাই করে দেখুন। অনন্যার এই লাজুক হাসিটা ভালো লাগলো না মিঠি। ঠোঁট চেপে রাখলো। মিঠিকে লক্ষ্য করলো শেহজাদ। এই মেয়েটা সাংঘাতিক হিংসুক। কাল রাতে কি যে করেছে শাবনামের জন্য, আজ অনন্যার জন্য কি হয় আল্লাহ জানে। আজ আবার কোন টর্নেডো শুরু হয়। কি ভাবছেন দুলাভাই? আরে ট্রাই করুন না প্লিজ। মাইন্ড করো না অনন্যা, আমি সকালে ফ্রুট সালাদ, না হয় ভেজিটেবল সালাদ আর একটা রুটি খাই। এর বেশি কিছু না, কারণ আমার হেলথ বেড়ে গেছে, তাই ডায়েট কন্ট্রোল করছি। একদিন খেলে কিছু হবে না দুলাভাই। না খেলে সত্যিই মন খারাপ করব। মিঠি বলল, বসে আছেন কেন? খান। আপনার শালিকা কত কষ্ট করেছে এইসব
করতে। বেচারি বোধ হয় রাতে ঘুমোতে পারেনি এইসব করার টেনশনে। শেহজাদের বলতে ইচ্ছে করলো, অনন্যার টেনশনে ঘুম হয়নি আর তোমার ঘুম হয়নি আমাকে খুন করার জন্য। বিচিত্র মানুষ। শেহজাদ সব আইটেম থেকে 1 চামচ করে ট্রাই করলো। অনন্যা খুশি হয়ে গেল। অনন্যার খুশিতে মিঠির কেমন বুকটা ধুকপুক করতে লাগলো। দুলাভাই আপনি খান, আমি আপনার জন্য ফ্রুট সালাদ করে নিয়ে আসছি। কিচেনে চলে গেল অনন্যা। এই বাড়াবাড়ি সহ্য হলো না মিঠির। শেহজাদ বুঝতে পারলো ভেতর ভেতরে মিঠি ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। তবে বোমাটা যখন তখন ফাটার সম্ভাবনা প্রবল। খাচ্ছ না যে, বসে রইলে কেন? খাচ্ছি। কি চিন্তা করছো? কিছু না। কোনো রকম ফ্রুটস সালাদ করে আনলো অনন্যা। নিন দুলাভাই, ট্রাই করুন। ভনিতা করল না শেহজাদ। সে বেশ স্বাভাবিক হয়েই ফ্রুট সালাদ খেতে লাগলো। তার ছোট্ট বউটাও একটু জ্বলুক। বেশি বার বেড়েছিল রাতে। কেমন হয়েছে দুলাভাই? দারুণ। লেবু আর বিট লবণ দিয়েছ? হ্যাঁ, দুটোই দিয়েছি। দাঁড়িয়ে কেন, বসো। অনন্যা নিজেই পরোটা ছিঁড়ে ডিম, মিক্সড সবজি, ভাজি আর মাঝে মাঝে সুজির হালুয়া দিয়ে খেতে লাগলো। একটু খেয়ে শেহজাদ আর খেলো না। রেখে দিলেন কেন? প্লিজ আরেকটু খান। আমি উদরপূর্তি করে খাই না অনন্যা। বললাম তো ডায়েট কন্ট্রোল করছি। একদিন খেলে কি এমন হবে? মিঠি ঠিক বুঝতে পারছে না স্বামীটা কার, তার নাকি অনন্যার। এই অনন্যা উঠে গিয়ে কফি করে আনলো। এই অনন্যা তো তার না হওয়া সংসার ভেঙে ছাড়বে মিঠি ঠিক বুঝতে পারছে না স্বামীটা কার, তার নাকি অনন্যার। এই অনন্যা তো তার না হওয়া সংসার ভেঙে ছাড়বে দেখছে। অনন্যা উঠে গিয়ে কফি করে আনলো। নিন দুলাভাই, কফিটা আমি খুব দারুণ বানাতে পারি। থ্যাঙ্কস। কফিতে চুমুক দিতেই বেশ আগ্রহ নিয়ে তাকালো অনন্যা। কেমন হয়েছে দুলাভাই? বেশ দারুণ। এগেইন থ্যাঙ্কস। অনন্যা ভীষণ খুশি হলো। শেহজাদ বুঝতে পারলো যে অনন্যা মিঠির মতো এখনও ম্যাচিউর হয়নি। অল্প বয়সের আবেগ, তাই এমন করছে। অনুভূতি জন্মাবার পূর্বেই তাকে এখান থেকে চলে যেতে হবে। শেহজাদ চায় না অনন্যার আবেগীয় ভুলের কারণে তাদের সদ্য সম্পর্কটায় চির ধরুক, কিংবা ওদের দুজনের বন্ধুত্ব নষ্ট হোক, অথবা ভুল বুঝাবুঝিতে মিঠি অনন্যা কষ্ট পাক। তপ্তশ্বাস ফেলল। মিঠি, তোর মন খারাপ? না। তোর মুখ ভার কেন? কই না তো। মিথ্যা বলছিস না। মিথ্যা বলিস না। তোদের শালি দুলাভাইয়ের তামাশা দেখছি। দারুণ আন্ডারস্ট্যান্ডিং। ওহ আচ্ছা, খুব ভাগ্য করে এমন দুলাভাই পেয়েছিস অনন্যা। ঠিক বলেছিস মিঠি, কিন্তু তোর চোখ মুখ ফোলা কেন? কেঁদেছিস? আরে না, রাতে ঘুমাতে পারিনি। কেন? তোর জানেজিগার দুলাভাই এক ফোঁটাও ঘুমাতে দেয়নি। কেন? তুই বুঝিস না? আচমকা কফি নাকে মুখে উঠল শেহজাদের। কাশতে লাগলো সমানে। মিঠি উঠে এসে পিঠ চাপড়ে বলল, আস্তে ধীরে খান। মন কোথায় রেখেছেন? কিছু বলতে পারল না শেহজাদ। পূর্বের কথা দ্বারা মিঠি ঠিক কী বোঝাতে চাইল? মানে সে সারা রাত রোমান্স করেছে, তাই ঘুমাতে পারেনি? লজ্জায় কৃষ্ণবর্ণের মুখটা কিছুটা লাল হয়ে গেল। অথচ কে বলবে এই শীতল মেজাজে থাকা মেয়েটা কাল সারা রাত মারপিট খুন খারাপি করার চেষ্টা করেছিল। শেহজাদ তো জীবনেও ভুলবে না দুর্ধর্ষ এই ভয়ঙ্কর রাতের কথা। আমার খাওয়া হয়েছে, আমি উঠি কেমন? তোমরা গল্প করো। আরে না, বসুন দুলাভাই, আমাদের সাথে গল্প করুন। বাধ্য হয়ে শেহজাদ বসল। নাক খুব মিঠি, তোর লাক খুব ভালো। দুলাভাইয়ের মতো এমন রোমান্টিক একটা মানুষ পেয়েছিস। আসলেই এই কালাচাঁদ, কালামানিক, ব্ল্যাক ডায়মন্ড ভীষণ রোমান্টিক। সিরিয়াস মোমেন্টেও ওনার খুব প্রেম পায়, আদর করতে মন চায়। পড়তে বসলেও দেখিস না ওনার ভালোবাসা উতলে ওঠে সমুদ্রের ফেনিলের মতো। সারা জীবনের ভালোবাসা জমিয়ে রেখেছে তো, তাই একদিনেই সব দেওয়ার চেষ্টা করছে।
কান গরম হয়ে গেল শেহজাদের। এই সব কথা বলা কি খুব জরুরি? তবে যাই হোক, মিঠি বোধহয় অনন্যাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছে, কিন্তু তাকে যে অপমান করছে না এটাই অনেক। আচমকা অনন্যার চোখ পড়ল শেহজাদের হাতে গলায়। দুলাভাই, আপনার হাতে গলায় কি হয়েছে? কাটা গেছে মনে হচ্ছে, রাতে তো দেখিনি। বিব্রত বোধ করল শেহজাদ। আর বলিস না অনন্যা, কাল বাসায় ফল কাটতে গিয়ে নাকি আমাকে মিস করেছিল, আর তখনই অসতর্কতাবশত হাত কেটে ফেলেছে। ভাবা যায় এগুলো? মানে ঠিক কতটা রোমান্টিক হলে একজন মানুষ তার সদ্য বিয়ে হওয়া বউকে মিস করে হাত কেটে ফেলে। ঠিক বলেছিস, এজন্যই রাতে চলে এসেছে আমার কাছে। কিন্তু গলায় কি হয়েছে? সারা রাত ঘুমাতে দেয়নি, তাই রিভেঞ্জ হিসাবে বুকে আর গলায় লাভ বাইট দিয়েছি। কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো শেহজাদের। ভীষণ সাংঘাতিক এই মেয়ে। কে বলবে রাতে এই মেয়েটাই অগ্নিমূর্তি রূপ ধারণ করে তাকে খুন করতে নিয়েছিল দুইবার। এখন কতটা শীতল মেজাজে স্বাভাবিক রয়েছে, তাকে দেখে মনেই হয় না এমন কিছু হয়েছে। মিঠি, তুই কবে থেকে ঠোঁট কাটা হয়েছিস বলতো? ওনার সাথে বিয়ের পর থেকে। ওহ, জানিস উনি আমাকে খুব সুন্দর একটা নাম দিয়েছেন। আগ্রহী হলো অনন্যা। কি নাম? সুনেত্রা। আরও ভেরি ফ্যান্টাস্টিং। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিং। আমার চোখগুলো নাকি খুব সুন্দর? আমি নাকি উত্তম নেত্রের অধিকারী? আমার চোখগুলো নাকি জীবন্ত কথা বলে? আর এই সুনেত্রা নামটাই নাকি যায় আমার সাথে? তোর দুলাভাই বলল। আরও বলল, আমার চোখ দেখে নাকি ওনার সর্বনাশ হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করলো আমি আয়না দেখি কিভাবে। শ্বাস আটকে রাখলো শেহজাদ। মানে তাদের এইসব গোপন বিষয়গুলো বলার কি খুব প্রয়োজন? স্বামী কি তার স্ত্রীকে কোনো ভালো নাম দিতে পারে না? এদিকে অনন্যা তো আরও সিরিয়াস হয়ে পড়েছে। দুইটা মেয়েই ইম্যাচিউর। ভালো লাগলো না শেহজাদের। এই অনন্যা না আবার আবেগের বশবর্তী হয়ে ভুল কিছু করে ফেলে। মিঠি, এবার চুপ করো না। চুপ করার কি আছে? আপনি তো আমায় এই নামটাই দিয়েছিলেন, মনে নেই? হ্যাঁ দিয়েছিলাম, বাট তুমি অপব্যবহার করছো। শেহজাদ উঠে গেল। কী রে দুলাভাই, মনে হয় রেগে গেল, লজ্জা পেয়েছে কালাচারটা। অনন্যা হেসে উঠল। রুমের দিকে গেল মিঠি। দেখলো শার্ট প্যান্ট আর কোট পরে সাহেবের মতো রেডি হয়েছে শেহজাদ। দেখতে মন্দ লাগছে না। কালো হলে কি হয়েছে, স্মার্টও আছে। একটা গাম্ভীর্য, গভীর এবং ভারী কি ভাব আছে চোখে মুখে, চেহারায় এবং ব্যক্তিত্বে। মানুষটাকে মাঝে মধ্যে মিঠির প্রিয় সিঙ্গার অরিজিৎ সিংয়ের মতো লাগে। হিমুর নীল জোছনায় হুমায়ুন আহমেদ কি বলেছিলেন জানেন? কি? মুজিব কোট বঙ্গবন্ধুকেই মানায়। এই কোট বেটে এবং মোটারা পরলে তাদের লাগে পেঙ্গুইন পাখির মতো। এটা মুজিব কোট না। যাই হোক, আপনাকে এখন পেঙ্গুইনের মতো লাগছে। খিলখিল করে হেসে ফেলল মিঠি। তাকে হাসতে দেখে শেহজাদও হেসে ফেলল। মিঠি কিছু জিজ্ঞেস করতে নিবে, তার পূর্বেই শেহজাদ নিজেকে সামলে নিয়ে হঠাৎ বলে ফেলল, অনন্যাকে এইসব বলার কি প্রয়োজন ছিল? ইচ্ছে হয়েছিল তাই। শোনো, সম্পর্ক এমন একটা জিনিস যা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আজ যে তোমার আত্মার কাল সে তোমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, কারণ অনেক সময় রক্তের সম্পর্কেও ফাটল ধরে। তাই তুমি ভালো থাকো কিংবা মন্দ, কোনো অবস্থার কথা যাকে তাকে বলতে যেও না, বলবে না। কারণ মানুষ তোমার ভালো থাকায় বদনজর দিতে পারে কিংবা দিবে, আর মন্দ থাকার সুযোগ নিয়ে ফায়দা ওঠাবে। আজ যে তোমার ব্যথা নিবারণের মলম, কাল তা তোমার পুরাতন ঘা নতুন করে সংক্রমণের কারণ হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে কিছুই অসম্ভব নয়। মানুষ বদলাতে কতক্ষণ, মানুষ হারাতে কতক্ষণ? এই দুটি প্রশ্নের উত্তর তুমি কখনো পাবে না। কেন জানো? কারণ তোমার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলাবে, হারিয়ে যাবে, কিন্তু তুমি বুঝতেও পারবে না। একা আসছো পৃথিবীতে, একাই যাবে, এবং এটাই চিরন্তন সত্য। তাই জীবনের প্রতিটি ধাপে
সো বি কেয়ারফুল। চুপ করে রইল মিঠি। শেহজাদ অবশ্য খারাপ বলেনি, চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা যারা এই গল্পটি নিয়মিত দেখছো এবং যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটি লাইক এবং গল্পের শেষে গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।